বন্ধুরা, রাতের সময় ছিল। ভোপালের রাস্তাগুলোতে হালকা হালকা বৃষ্টি থেমে গিয়েছিল। সেই রাস্তার পাশে একটি পুরনো নীল ছাতা হাতে ভিজে পায়ে হাঁটছিল রিয়া ভার্মা। বয়স মাত্র 22, কিন্তু চোখে ছিল পৃথিবীর চেয়েও বড় দায়িত্ব। হাতে ছিল ছেঁড়া কাপড়ের একটি ছোলা, যার মধ্যে ছিল কিছু বাচ্চাদের খেলনা আর 2-4 প্যাকেট বিস্কুট। কারণ আজও সে তার অনাথ আশ্রমের বাচ্চাদের খাওয়ানোর জন্য বেরিয়েছিল। সে ভাবছিল, জীবন হয়তো ছোট ছোট জিনিস দেয়, কিন্তু অন্যের মুখে হাসি দেখে হয়তো ভগবানও হাসেন। তখনই হঠাৎ রাস্তার মোড়ে একটি তীক্ষ্ণ শব্দ শোনা গেল, টায়ারের চিৎকার, এবং তারপর কারো পড়ে যাওয়ার বেদনাদায়ক শব্দ। লোকজন দৌড়ে গেল। রাস্তায় একজন 50 বছরের লোক রক্তে মাখা পড়েছিল। পাশেই তার কালো গাড়ির দরজা খোলা ছিল আর ড্রাইভার পালিয়ে গিয়েছিল। কেউ বলছিল, আরে ছেড়ে দাও, পুলিশকে ডাকো, ঝামেলায় কেন পড়ব। কেউ মোবাইল বের করছিল, কিন্তু কেউ সেই আহত মানুষটির গায়ে হাত দেয়নি। রিয়া চারিদিকে তাকালো। সে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল এবং সেই বৃদ্ধের মাথাটি তার কোলে তুলে নিল। তার ঠোঁট কাঁপছিল, চোখ অর্ধেক বন্ধ ছিল। সে বলল, বাবুজি, ভয় পাবেন না, আপনি একা নন। পেছন থেকে কেউ চিৎকার করে বলল, মেয়ে, তুই কি পাগল হয়েছিস? পুলিশ এলে তুইই ফেসে যাবি। রিয়া মাথা না তুলে জবাব দিল, যদি মানবতা থেকে ভয় পেতে শুরু করি, তাহলে মানুষ বলে ডাকার অধিকারই থাকে না। সে তার ওড়না দিয়ে তার কপালের রক্ত মুছতে মুছতে তাকে একটি অটোতে তুলল। ড্রাইভার ইতস্তত করে বলল, ম্যাডাম, এ তো ধনী লোক মনে হচ্ছে, ঝামেলা না হয়ে যায়। রিয়া বলল, ধনী গরিব পরে দেখা যাবে, আগে জীবন বাঁচাই। হাসপাতালে পৌঁছাতেই নার্স দৌড়ে এলো। এ কে? রিয়া বলল, আমি জানি না, কিন্তু বেঁচে থাকাটা জরুরি। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো। তুমি জানো কাকে এনেছ? রিয়া মাথা নাড়ল, না। ডাক্তার নিচু স্বরে বলল, এ বিজয় সিং, শহরের সবচেয়ে বড় শিল্পপতি। রিয়ার পায়ের নিচে মাটি সরে গেল। এই সেই নাম যাকে সে ছোটবেলা থেকে শুনে এসেছে, সেই নাম যিনি তার অনাথ আশ্রমে জমি নিজের প্রজেক্টের জন্য কিনে নিয়েছিলেন, যার পরে সেই জায়গাটি ভেঙে পড়েছিল এবং বাচ্চারা রাস্তায় ছড়িয়ে পড়েছিল। হৃদয়ে একটি ধাক্কা লাগল, কিন্তু পরক্ষণেই সে তার চোখের জল থামিয়ে নিল। ভুলে যাও রিয়া, সে মনে মনে বলল, যদি ভগবান তোমাকে কারো জীবন বাঁচাতে পাঠিয়ে থাকেন, তবে এটা পরীক্ষা হবে, প্রতিশোধ নয়। ডাক্তার বলল, রক্তের প্রয়োজন। রিয়া বলল, আমার রক্ত মিলিয়ে দেখো, এবং সত্যিই তার রক্তের গ্রুপ মিলে গেল। বিজয় সিংয়ের শরীরে রক্ত চড়ানো শুরু হলো। সারা রাত রিয়া তার পাশেই বসে রইল, এক মেয়ের মতো। সকালে যখন সূর্যের প্রথম রশ্মি হাসপাতালের জানালা দিয়ে এলো, বিজয় সিংয়ের চোখ খুলল। তিনি ধীরে ধীরে তাকালেন। একটি সাধারণ মেয়ে, ক্লান্ত চোখ, হাতে ব্যান্ডেজ, চেয়ারে ঝুঁকে বসে। তিনি বললেন, তুমি কে? রিয়া হাসল, কেউ না, শুধু পথ তেছাওয়া একজন মানুষ। বিজয় দুর্বল স্বরে বললেন, তুমি জানো আমি কে? রিয়া হালকা হাসির সঙ্গে জবাব দিল, পৃথিবী আপনাকে ধনী মানুষ হিসেবে চেনে, কিন্তু আজ প্রথমবার কেউ আপনাকে হৃদয় দিয়ে মানুষ মনে করেছে। বিজয়ের চোখ ভরে এলো। তিনি বললেন, তুমি আমার প্রতি ঘৃণা করো না? রিয়া নিচু স্বরে বলল, যদি ঘৃণা দিয়ে কেউ বাঁচত, তাহলে আজ পৃথিবীতে কেউ জীবিত থাকত না। এই বলে রিয়া চলে যাওয়ার জন্য উঠল। বিজয় তাকে ডাকলেন, থামো মেয়ে। সে থমকে দাঁড়ালো। বিজয় বললেন, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। রিয়া হালকা হেসে বলল, বাড়ি? তারপর ধীরে বলল, সাহেব, আমার কোনো নিজের বাড়ি নেই। আমি তো সেখানেই চলে যাই, যেখানে কারো আমার প্রয়োজন হয়। বিজয় মাথা নিচু করলেন। সেই মুহূর্তে তিনি বুঝলেন, যাদের তিনি এতদিন ধনী ভেবেছিলেন, তারাই আসলে মানবতায় সবচেয়ে ধনী। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। হাসপাতালের জানালায় পড়া বৃষ্টির ফোঁটার মাঝে রিয়া রাস্তায় হাঁটছিল, কাঁধে সেই পুরনো ঝোলা, কিন্তু হৃদয়ে এক নতুন উজ্জ্বলতা। সে জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের দিক বদলে দেবে, এবং হয়তো সেই বৃদ্ধের হৃদয়ে লুকিয়ে থাকা মানবতাকে আবার জাগিয়ে তুলবে। পরের সকালে বিজয় সিং এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তার ভেতরে যে নীরবতা ছিল, তা কোনো আঘাতের চেয়ে বড় ছিল। তিনি বারবার নিজেকে একই প্রশ্ন করছিলেন, কেন সে আমাকে সাহায্য করল? যাকে আমি কষ্ট দিয়েছিলাম, সে আমাকে জীবন দিল। ডাক্তার হেসে বললেন, সিং সাহেব, এখন আপনি পুরোপুরি সুস্থ, কিন্তু আপনার কারো যত্নের প্রয়োজন।
বিজয় নিচু স্বরে বললেন, সেই মেয়েটি কোথায়? নার্স বলল, সে তো রাতেই চলে গিয়েছিল, শুধু একটি নোট রেখে গেছে, নিজের হৃদয়ের খেয়াল রাখবেন। বিজয় সেই নোটের দিকে তাকিয়ে রইলেন। প্রতিটি অক্ষর যেন তার আত্মায় লেখা ছিল। তিনি গাড়ি ডেকে পাঠালেন এবং সেই অনাথ আশ্রমের ঠিকানায় গেলেন যেখান থেকে সেই মেয়েটি এসেছিল। কিন্তু সেখানে ছিল ভাঙা দেয়াল আর বোর্ডে জমে থাকা ধুলো। জীবন মিত্র অনাথ আশ্রম বন্ধ। পাশের এক মহিলা বলল, মেয়ে রিয়া এখন শহরের গরিব বাচ্চাদের পড়ায়, প্রতিদিন সন্ধ্যায় পুলের নিচে যায়। বিজয়ের গাড়ি সেই পুলে পৌঁছল। সূর্য ডুবছিল। ফাটা কাপড়ে বাচ্চারা হাসছিল আর মাঝে বসে রিয়া তাদের সঙ্গে পড়াচ্ছিল। সে একটি ছোট ছেলেকে ঝুঁকে শেখাচ্ছিল, অর্জুন, আর অর্জুন মানে শান্তি। বিজয় দূর থেকে দেখলেন এবং তার মুখে একটি হালকা হাসি ফুটে উঠল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, মেরিয়া। রিয়া পিছন ফিরে তাকালো। তিনি দাঁড়িয়েছিলেন, পরিষ্কার কাপড়ে, কিন্তু মুখ এখনো ক্লান্ত। আপনি এখানে? বিজয় ইতস্তত করে বললেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি আপত্তি না করো তবে আমার বাড়িতে চলো কিছুদিনের জন্য। তোমার মতো মানুষের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে চাই। রিয়া বলল, আমি তো অনাথ সাহেব, আমার কোনো বাড়ি নেই, কিন্তু হৃদয় আছে। যেখানে আপনার মতো মানুষ পাই সেখানেই থেমে যাই। বিজয় হেসে বললেন, তাহলে চলো। আজ আমার বাড়িও হয়তো কোনো হৃদয়ের প্রয়োজন অনুভব করছে। কয়েক ঘন্টা পর গাড়ি একটি বিশাল বাংলোর সামনে থামল। বাইরে নিরাপত্তারক্ষী, বড় ফোয়ারার পুকুর আর ভেতরে আলোয় সজ্জিত হল। রিয়ার পা প্রথমবার এমন বিলাসবহুল মেঝেতে পড়ল, কিন্তু তার মুখে না ছিল লোভ না ভয়, শুধু ছিল সরলতা আর সংযম। ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। তিনি ছিলেন মীনা সিং, বিজয়ের একমাত্র মেয়ে, বিদেশ থেকে ফেরা, আধুনিক এবং পৃথিবীর হিসেবে জীবনযাপনকারিণী। মীনা রিয়াকে দেখল, তারপর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ড্যাড, এ কে? বিজয় বললেন, মীনা, এই সেই মেয়ে যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। মীনা হেসে বলল, আর তাই আপনি তাকে এখানে নিয়ে এসেছেন? ড্যাড, আপনি আবার সেই কাজ করছেন যা সব সময় করেন, অচেনা মানুষের ওপর ভরসা। বিজয় শান্ত স্বরে বললেন, সে অচেনা নয়, সে মানবতা। মীনা ঠান্ডা স্বরে বলল, আজকাল মানবতাও স্বার্থ নিয়ে আসে ড্যাড। রিয়া চুপ ছিল। সে শুধু বলল, ম্যাডাম, স্বার্থ তো সেখানে থাকে যেখানে আশা থাকে। আমার তো শুধু প্রয়োজন আছে কারো ভালো হওয়ার। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। মীনা ঘুরে গিয়ে রাগে চলে গেল। বিজয় নিচু স্বরে বললেন, মাফ করো মেয়ে, ও আমার ভুল লালন পালনের ফল। ওর হৃদয় ভালো, শুধু বন্ধ হয়ে আছে। রিয়া বলল, কখনো কখনো বন্ধ দরজা খুলতেও সময় লাগে, কিন্তু একবার খুললে বাড়ি বদলে যায়। বিজয় মাথা নাড়লেন। পরের কয়েকদিন বিজয়ের বাড়ির পরিবেশ বদলে গেল। রিয়া সকাল সন্ধ্যা বিজয় সিংকে সময় মতো ওষুধ দিত। সে না টিভি দেখত না মোবাইল চালাত, শুধু তাদের যত্ন নিত। বাড়ির যে নীরবতা ছিল তা এখন হালকা হালকা কথাবার্তায় ভরে উঠছিল। বিজয় প্রতি সন্ধ্যায় তার সঙ্গে বসে বলতেন, তোমার মতো সরলতা এখন পৃথিবীতে বিরল। রিয়া হেসে বলতো, সাহেব, সরলতা কখনো শেষ হয় না, মানুষ শুধু জটিল হয়ে যায়। কিন্তু মিনার ভেতরে ঝড় চলছিল। তাকে মনে হচ্ছিল এই মেয়ে তার বাবাকে তার বিরুদ্ধে করে দেবে। সে ভাবত হয়তো এ কোনো চাল চেলেছে। এই গরিব মেয়েরা আবেগ নিয়ে খেলতে জানে। একদিন সে রিয়াকে সরাসরি বলল, দেখো, তোমার এখানে থাকার দরকার নেই, আমার ড্যাডের সহানুভূতি নয়, আরাম দরকার। রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, সহানুভূতি তো দেখানো হয়, আমি তো শুধু কর্তব্য পালন করেছি। আপনি চাইলে আমি আজই চলে যাব। মিনা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। হয়তো তার শান্ত কথার ধরনে তাকে ধাক্কা দিয়েছিল। সে বলল, ঠিক আছে, তুমি থাকতে পারো, কিন্তু আমার থেকে দূরে থাকো। রিয়া মাথা নিচু করল। ঠিক আছে। দিনগুলো কেটে যেতে লাগল। বিজয়ের স্বাস্থ্য আরও ভালো হতে লাগল এবং তার মুখে সেই উজ্জ্বলতা ফিরে এলো যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল। মিনা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু সে দেখছিল কিভাবে এই মেয়ে কোনো স্বার্থ ছাড়াই সবার হৃদয় জয় করে নিয়েছে। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, মিনা জল খেতে রান্নাঘরে এলো। রিয়া সেখানে বসেছিল, তার আহত হাতে ব্যান্ডেজ বাঁধছিল। মিনা জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? সে বলল, রান্নাঘরে বাসন ধুতে গিয়ে একটু কেটে গেছে, কিছু যায় আসে না। মিনা বিরক্ত হয়ে বলল, বাসন তোমাকে ধোয়ার দরকার ছিল না।
রিয়া হেসে বলল, যতক্ষণ না কোনো ছোট কাজ বড় হয়ে হৃদয়ে জায়গা করে নেয় ততক্ষণ দেয়ালগুলো পাথরই থাকে। মিনা কিছু বলল না, শুধু প্রথমবার তার চোখে রিয়ার প্রতি রাগের চেয়ে বেশি প্রশ্ন ছিল। আসলে এই মেয়ে এত শান্তভাবে কিভাবে বাঁচতে পারে? পরের সকালে মিনা তার ঘরের জানালা থেকে নিচে তাকিয়েছিল। লনে তার বাবা এবং রিয়া বসে চা খাচ্ছিল। বিজয় সিং বলছিলেন, তোমার উপস্থিতি এই বাড়িকে আবার বাড়ি করে তুলেছে। আর রিয়া শুধু জবাব দিল, কখনো কারো জন্য বাড়ি হওয়ার সুযোগ পেলে তা প্রত্যাখ্যান করো না সাহেব, কারণ সেটাই মানবতার আসল পরীক্ষা। মিনা ধীরে পর্দা ফেলে দিল, কিন্তু তার হৃদয়ে প্রথমবার একটি ফাটলের মতো কিছু হলো। হয়তো সেই ফাটল থেকে এখন আলো আসতে চলেছিল। সেই দিন রাতে আবার বৃষ্টি হচ্ছিল, আর হাওয়ায় সেই গন্ধ ছিল যা সেই রাতে ছিল যখন রিয়া বিজয় সিংকে তুলেছিল। তবে পার্থক্য শুধু এটুকু যে সেদিন সে একজন অচেনা মানুষের জীবন বাঁচিয়েছিল, আর আজ সে একটি বাড়ির আত্মাকে বাঁচিয়েছিল। সে জানত না যে পরের দিন সেই বাড়ির বছরের পুরনো রহস্য উন্মোচিত হবে, এমন রহস্য যা মিনার ঘৃণাকে অনুশোচনায় বদলে দেবে এবং রিয়াকে অনাথ থেকে আপনার আরেক নাম করে দেবে। পরের সকালে সূর্যের আলো জানালার কাজ ভেদ করে ভেতরে এলো এবং বিজয়ের ঘরের দেয়ালে সোনালি ছায়া ছড়িয়ে দিল। বিজয় জানালার পাশে বসে খবরের কাগজ পড়ছিলেন, আর তার মুখে সেই শান্তি ছিল যা হয়তো বছরের পর বছর পর ফিরে এসেছিল। তিনি হালকা হেসে তাকালেন যখন রিয়া ট্রেতে চা নিয়ে ঘরে ঢুকল। সে বলল, সাহেব, ওষুধের পরেই চা খাবেন, ডাক্তার বলেছেন। বিজয় মজা করে বললেন, ডাক্তার এখন বাড়িতে দুজন, একজন বাইরের আর একজন আমার মেয়ের মতো। রিয়া লজ্জা পেল। মেয়ের মতো নয়, শুধু কেউ যে আপনার সম্মান করে। বিজয় সিং তার দিকে তাকালেন। রিয়া, মেয়ের মতো না হলে কি তুমি আমার জীবনে সেই আলো এনেছ যা বছরের পর বছর ধরে নিভে গিয়েছিল? রিয়া হেসে ফেলল, কিন্তু ভেতরে এক অদ্ভুত কষ্ট ছিল। সে কখনো চায়নি কেউ তাকে মেয়ের মতো বলুক, কারণ যখন কেউ এই শব্দ বলতো তখন তার অনাথপনা আরও বেশি অনুভব হতো। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিন দুপুরে মিনা তার বাবার অফিসের পুরনো নথিপত্র দেখছিল। কোম্পানির অডিটের প্রস্তুতি চলছিল। তার কাছে একটি পুরনো নীল ফাইল পড়ল যার ওপর লেখা ছিল জীবন মিত্র ট্রাস্ট 2022। হৃদয়ে কিছু খটকা লাগল। সে ফাইল খুলল। ভেতরে ছিল জমি বিক্রির কাগজ, রসিদ আর পুরনো নোট। একটা নোটে তার বাবার হাতের লেখা ছিল, এই জমি অনাথ আশ্রমের, শুধু ভবন নির্মাণের জন্য নেওয়া হচ্ছে, সব বাচ্চাদের যত্ন চলবে। কিন্তু পরের পৃষ্ঠাটি দেখে মিনা স্তব্ধ হয়ে গেল। পার্টনারের স্বাক্ষরের নিচে লেখা ছিল যে পুরো টাকা একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে এবং অনাথ আশ্রম বন্ধ করে দেয়া হয়েছে। অর্থাৎ তার বাবা দোষী ছিলেন না, আর সে তাদের প্রতি ঘৃণা করে আসছিল। আসলে মিনা তার বাবার প্রতি অনাথ আশ্রমের জমি হাতানোর কারণে ঘৃণা করত, কিন্তু যখন সত্য জানা গেল তখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে দৌড়ে নিচে এলো, যেখানে বিজয় সিং বসে খবরের কাগজ পড়ছিলেন। ড্যাড, সে কাঁপা গলায় ডাকল। বিজয় সিং চমকে ডাকালেন। কি হয়েছে? মিনা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ড্যাড, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি অনাথাশ্রম ভাঙেননি, আপনি তো তা বাঁচানোর চেষ্টা করেছিলেন, আর আমি আপনার প্রতি ঘৃণা করেছি। বিজয়ের হাত কাঁপতে লাগল। তিনি ধীরে তার মেয়ের মুখ হাতে তুলে নিয়ে বললেন, মিনা, তোমার কাছে যা ছিল তা তোমার দৃষ্টিকোণের সত্য ছিল, কিন্তু আজ যা সামনে এসেছে তা সময়ের সত্য। আর কখনো কখনো সত্য সামনে আসতে বছরের পর বছর লেগে যায়। মিনা কেঁদে ফেলল। বিজয় তাকে বুকে জড়িয়ে নিলেন। রিয়া দরজার কাছে দাঁড়িয়ে এই সব দেখছিল। তার চোখে স্বস্তি ছিল, যেন ভগবান আজ বিচ্ছিন্ন হৃদয়গুলোকে আবার মিলিয়ে দিয়েছেন। কিন্তু এই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ বিজয় সিংয়ের বুকে তীব্র ব্যথা অনুভব হল। তিনি কাঁতরে উঠে পড়ে গেলেন। মিনা ভয়ে চিৎকার করে উঠল, ড্যাড! রিয়া দৌড়ে এসে তার মাথা কোলে তুলে নিল। পাপা, শ্বাস নিন। বিজয় সিংয়ের কাপা হাত তার গাল পর্যন্ত পৌঁছাল। তিনি কষ্ট করে বললেন, মেয়ে,